সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে ষষ্ঠ শ্রেণীর দশম অধ্যায়ের গতি বিষয়ের কয়েকটি সুনির্দিষ্ট টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দশম অধ্যায়ের গতির পাঠ্য 1-এর যে শিক্ষণফল রয়েছে, চলো আমরা সেটা দেখে নেই। আজকের শিক্ষণফল হচ্ছে স্থিতি কাকে বলে, গতি বলতে কি বোঝায়, স্থিতি ও গতি কেন আপেক্ষিক সে বিষয়ে আমরা জানতে পারবো, প্রসঙ্গ কাঠামো কাকে বলে, বিভিন্ন প্রকার গতির সংজ্ঞা সম্পর্কে জানতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, চলো তাহলে ক্লাসে চলে যাই। গতি, স্থিতি ও গতি আমাদের প্রতিদিনের একটি অভিজ্ঞতার বিষয়। এ বিশ্বে কোনো বস্তু স্থির, আবার কোনো বস্তু গতিশীল। প্রতিদিন আমাদের আশেপাশে নানা রকম স্থিতি ও গতি দেখতে পাই। বাড়িঘর, দালান কোঠা, রাস্তার ল্যাম্প পোস্ট, রাস্তার পাশে গাছ সব সময়ই দাঁড়িয়ে আছে। এরা স্থিতিতে আছে, আমরা এদেরকে বলি স্থির অবস্থা। চলমান বাস, চলন্ত গাড়ি, চলন্ত রিক্সা, চলন্ত ট্রেন, এমনকি আমাদের হাঁটা চলা হচ্ছে গতির উদাহরণ। এই অধ্যায়ে আমরা স্থিতি এবং গতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমাদের চারপাশে নানা রকম বস্তু রয়েছে, যেমন এদের অনেককে আমরা স্থির দেখতে পাই, যেমন বাড়িঘর, দালান কোঠা, গাছ, রাস্তার পাশে ল্যাম্প পোস্ট ইত্যাদি। এরা এক জায়গায় স্থির থাকে। আবার অনেক বস্তু আছে যা চলমান বা এদের গতি আছে, যেমন চলমান ট্রেন, চলন্ত বাস ও গাড়ি, চলমান সাইকেল ও রিক্সা, হেঁটে চলা লোক ইত্যাদি। এবার আসা যাক আমরা স্থিতি ও গতি বলতে কি বুঝি। মনে করো আনুশেহ রাস্তার এক পাশে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। আনুশেহ বলছে রাস্তার পাশের গাছপালা, ঘরবাড়ি, রাস্তার ল্যাম্পপোস্ট ও বাস স্টপ সবই স্থির। সে কেন একথা বলছে বলতে পারবে? হ্যাঁ, আনুশেহ কথা বলছে কারণ এসব বস্তু তার সাপেক্ষে সময়ের সাথে অবস্থান পরিবর্তন করছে না। তাই কোনো বস্তু যদি সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন না করে তাহলে তা স্থির, এবং বস্তুর ওই অবস্থাকে আমরা স্থিতি বলি। একটা পরীক্ষার মাধ্যমে তোমরা সহজেই স্থিতি বিষয়টি বুঝতে পারবে। এই পরীক্ষার জন্য তোমার দরকার হচ্ছে একটি গ্লাস, একটি কার্ডবোর্ড এবং একটি কয়েন। এবং চিত্রের মতো যদি তুমি গ্লাসের উপরে কার্ডবোর্ড রেখে উপরে একটি কয়েন রাখো এবং কার্ডবোর্ডটিকে সরিয়ে ফেলো, তাহলে দেখতে পাবে কয়েনটি গ্লাসের মধ্যে পড়ে গেছে। এর কারণ কি বলতে পারো? হ্যাঁ, এর কারণ হচ্ছে স্থিতি। কারণ কার্ড গতিশীল অবস্থায় থাকলেও কয়েন ছিল স্থির অবস্থায়, যার কারণে সে গ্লাসের মধ্যে পড়ে গেছে। এটি একটি স্থিতির সহজ প্রমাণ। তোমরা এটা বাসায় ট্রাই করে দেখতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমার হাতে ধরে থাকা কলমের আশেপাশের প্রত্যেক বস্তু, যেমন তোমার চেয়ার, টেবিল, তোমার বই, খাতা ও ঘরের সব কিছু থেকে এই কলমের একটি নির্দিষ্ট দূরত্ব ও দিক আছে। কলমের আশেপাশের সকল বস্তুর তুলনায় কলমটির অবস্থান নির্দিষ্ট। সময়ের সাথে কলমটির অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা বলি পরিপার্শ্বিকের সাপেক্ষে কলমটি স্থির। কলমটির স্থির থাকার এই ঘটনাই হচ্ছে স্থিতি। এটাও একটি স্থিতির উদাহরণ। সুতরাং আমরা স্থিতির সংজ্ঞা কি বলতে পারি? সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর যদি অবস্থান পরিবর্তন না হয় তবে তাকে স্থিতি বলে। এবার আরেকটি ঘটনা ধরা যাক। আরিয়ান একটি রেল স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছে। তার সামনে দিয়ে একটা ট্রেন স্টেশন অতিক্রম করে চলে গেল। তা দেখে সে বলল যে ট্রেনটি গতিশীল, কারণ তার সাপেক্ষে ট্রেনটির অবস্থান প্রতিক্ষণেই পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ আরিয়ানের সাপেক্ষে ট্রেনটি প্রতিক্ষণেই অবস্থান পরিবর্তন করছে। চিত্রে আমরা একটা ট্রেন, চলমান ট্রেনকে দেখতে পাচ্ছি। ট্রেনটি আসছে এবং এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি একজন ট্রেনের স্টেশনে অবস্থান করে ট্রেনের জন্য অপেক্ষা করছে। আরিয়ান একটি রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছে। তার সামনে দিয়ে একটি ট্রেন স্টেশন অতিক্রম করে চলে গেল। তা দেখে সে বলল যে ট্রেনটি গতিশীল, কারণ তার সাপেক্ষে ট্রেনটির অবস্থান প্রতিক্ষণেই পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ আরিয়ানের সাপেক্ষে ট্রেনটি তার অবস্থান প্রতিক্ষণেই পরিবর্তন হচ্ছে। কিন্তু ট্রেনে যে দুই যাত্রী রয়েছে তারা কিন্তু একজন আরেকজনের সাপেক্ষে স্থির, কারণ তারা পরস্পরকে একই অবস্থানে দেখতে পাচ্ছে। অর্থাৎ একজনের সাপেক্ষে আরেকজন অবস্থান পরিবর্তন করছে না। তাহলে আমরা কি বলতে পারি? এর আগের উদাহরণে আমি যেটা বলেছিলাম যে কলমের আশেপাশে প্রত্যেকটি বস্তু থেকে কলমের দূরত্ব দিক ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। সময়ের সাথে কলমটির অবস্থান
পরিবর্তন হচ্ছে। আমরা বলি পরিপার্শ্বিকের সাপেক্ষে কলমটি ছিল গতিশীল। সুতরাং কোনো বস্তু যদি পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন করে তখন বস্তুটিকে আমরা গতিশীল বলে থাকি এবং বস্তুর এই অবস্থাকে বলা হয় গতি। আমাদের চারপাশে এমন অনেক গতির উদাহরণ রয়েছে। স্টেশনে অপেক্ষমান আরিয়ানের উদাহরণও ছিল এরকমই একটি। আমাদের চারপাশে এমন অনেক উদাহরণের মধ্যে রয়েছে চলমান বাস, কোনো ব্যক্তির দৌড়ে চলা, পাখি উড়ে যাওয়া, ফুটবল গড়িয়ে যাওয়া, গাছ থেকে ফল পড়া ইত্যাদি। তোমরাও এরকম অনেক উদাহরণ দিতে পারো। আশা করি সেগুলো তোমরা খাতায় লিপিবদ্ধ করে রাখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা আজকে জানব স্থিতি এবং গতি আপেক্ষিক কেন, অর্থাৎ আমরা স্থিতি এবং গতি বলতে যে একটি আপেক্ষিক বিষয় বোঝাচ্ছি সেটা কেমন করে আসলো। কোনো বস্তু এক পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির থাকলেও একই সঙ্গে অন্য পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল হতে পারে। একটি ঘটনা বিবেচনা করা যাক। এর আগে আমি যেটা দেখিয়েছিলাম যে আরিয়ান বাস স্টপে অপেক্ষা করছিল, বাসে বসে থাকা একজন যাত্রী বাসের গতিতে তাকে অতিক্রম করে গেল। আরিয়ানের তুলনায় বা সাপেক্ষে বাস ও বাসের যাত্রী গতিশীল, কিন্তু বাস স্টপের পাশে দাঁড়িয়ে থাকা গাছটি তার সাপেক্ষে স্থির। কিন্তু বাসের যাত্রীর নিকট মনে হচ্ছে যে গাছটি তার সাপেক্ষে পিছন দিকে সরে যাচ্ছে। একটি চিত্রের মাধ্যমে বিষয়টি আরও ক্লিয়ার বোঝানো যাবে। আমরা চিত্রে কি দেখতে পাচ্ছি, বাসে একজন যাত্রী যাচ্ছেন, তার সাপেক্ষে সমস্ত গাছপালা গতিশীল রয়েছে, অর্থাৎ অবস্থার পরিবর্তন হচ্ছে। সুতরাং রাস্তায় যদি কোনো প্যাসেঞ্জ বাই থাকে বা পথচারী থাকে তার সাপেক্ষে বাসের যাত্রী হচ্ছে গতিশীল। কিন্তু বাসের মধ্যে যদি আরেকজন যাত্রী থাকেন তাহলে একজন আরেকজনের সাপেক্ষে স্থির মনে হবে, কারণ তার সাপেক্ষে ওই যাত্রীর অবস্থান পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি যে সকল গতি এবং স্থিতি আপেক্ষিক বিষয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, বাস স্টপের গাছটি বাসের যাত্রীর সাপেক্ষে গতিশীল ছিল। আরিয়ান যদি ওই বাসের যাত্রী হতো তাহলে সে দেখতে পেত যে তার সাপেক্ষে ওই যাত্রীটি স্থির, কিন্তু বাস স্টপের গাছটি তার সাপেক্ষে পিছনের দিকে গতিশীল। একই গাছ আরিয়ানের সাপেক্ষে স্থির, কিন্তু বাসের যাত্রীর সাপেক্ষে গতিশীল। যে কথা বললাম, এ থেকে সিদ্ধান্তে আসা যায় যে এই মহাবিশ্বের কোনো বস্তুই পরম স্থিতি বা পরম গতিতে থাকতে পারে না। স্থির বা গতি কথা দুইটি সম্পূর্ণ আপেক্ষিক এবং নির্ভর করে কে পর্যবেক্ষক তার উপর। কোনো বস্তু কোনো পর্যবেক্ষকের তুলনায় গতিশীল হলেও অন্য পর্যবেক্ষকের তুলনায় স্থির থাকতে পারে। সুতরাং স্থিতি বা গতি পরিমাপের আগে ঠিক করে নিতে হবে কার সাপেক্ষে স্থিতি বা গতি পরিমাপ করা হচ্ছে। স্থির বন্ধুর সাপেক্ষে তোমরা কি গতিশীল? হ্যাঁ, কিন্তু তোমার পাশে বসে সাইকেল চালানো বন্ধুটি কি তোমার সাপেক্ষে গতিশীল? অবশ্যই না। সুতরাং সকল গতি আপেক্ষিক। একটি চিত্রের মাধ্যমে বিষয়টি আরেকটু ক্লিয়ার হবে। এখানে দুইজন সাইকেল আরোহীকে আমরা দেখতে পাচ্ছি। যদি তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকো তাহলে তোমার সাপেক্ষে সাইকেল চালাচ্ছেন যারা তারা গতিশীল, কিন্তু একজন সাইকেল আরোহী আরেকজন সাইকেল আরোহীকে স্থির মনে হবে, কারণ তারাই সমান গতিতে গতিশীল ছিল। সুতরাং একজন পর্যবেক্ষকের সাপেক্ষে কেউ গতিশীল হতে পারে, আবার অন্য পর্যবেক্ষকের সাপেক্ষে তাকে স্থির মনে হতে পারে। সুতরাং আমরা বলতে পারি সকল গতি বা স্থিতি হচ্ছে আপেক্ষিক বিষয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রসঙ্গ কাঠামো উল্লেখ করে থাকি স্থিতি বা গতি বোঝানোর জন্য। এবার জানা যাক প্রসঙ্গ কাঠামো বলতে আমরা কি বুঝি। যে পর্যবেক্ষকের সাপেক্ষে গতি বা স্থিতি পরিমাপ করা হয় তাকেই প্রসঙ্গ কাঠামো বলে। সুতরাং প্রসঙ্গ কাঠামো হলো এমন কোনো সুনির্দিষ্ট বস্তু বা বিন্দু যার সাপেক্ষে বস্তুর স্থিতি বা গতি নির্ণয় করা হয়। প্রসঙ্গ কাঠামো হতে পারে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো স্থান, কিন্তু সকল ক্ষেত্রে এদের অবস্থান অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। তুমি যদি তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব মাপতে চাও, এক্ষেত্রে তোমার বাড়ি হবে প্রসঙ্গ কাঠামো। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব জানতে চাইলে পৃথিবী হবে প্রসঙ্গ কাঠামো। আমরা জানি সমগ্র বিশ্বজগৎ গতিশীল। মনে করো তুমি তোমার বিছানায় শুয়ে আছো, তুমি অবশ্যই বলবে যে তুমি ভূমির সাপেক্ষে স্থির আছো বা স্থিতিতে আছো, কিন্তু পৃথিবী নিজেই তার অক্ষের চারদিকে ঘুরছে। সুতরাং পৃথিবীর সাথে তুমিও গতিতে আছো অথবা গতিশীল আছো। আরেকটি চিত্রের মাধ্যমে বিষয়টি আমরা বুঝতে পারবো। ধরো তোমার স্কুল এবং তোমার বাসার দূরত্ব মাপতে যাবে, সেক্ষেত্রে অবশ্যই তোমার স্কুল বা বাসাকে প্রসঙ্গ কাঠামো হিসাবে ধরে নিতে হবে। আমাদের মহাবিশ্বে রয়েছে সূর্য রয়েছে, পৃথিবী রয়েছে এবং চাঁদ রয়েছে। যদি তুমি কোনো একটি সাপেক্ষে আরেকটির দূরত্ব মাপতে চাও তাহলে কোনো একটি বিষয়কে অবশ্যই
নির্দিষ্ট ধরে নিতে হবে। ধরা যাক তুমি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব মাপতে চাচ্ছ, সেক্ষেত্রে পৃথিবী হবে প্রসঙ্গ কাঠামো। আরেকটি উদাহরণ হিসেবে ধরা যেতে পারে যে আমরা যে চিত্রে দেখতে পাচ্ছি সান, সূর্য, পৃথিবী এবং বৃহস্পতি গ্রহ, যার সাপেক্ষেই তুমি দূরত্ব মাপবে তাকেই প্রসঙ্গ কাঠামো বলা হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার জানা যাক বিভিন্ন রকমের গতি। আমাদের চারপাশে অনেক রকম গতিশীল বস্তু আমরা দেখতে পাই, সেগুলোকে মোটামুটি 5টি ভাগে ভাগ করা যেতে পারে: চলন গতি, ঘূর্ণন গতি, জটিল গতি, পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন বা দোলন গতি। এবার জানা যাক চলন গতি কী। মনে করো একটা বাক্স কাঠের মেঝের উপর দিয়ে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। এক্ষেত্রে বাক্সের এ বিন্দু বি বিন্দুতে সরে গেছে এবং সি বিন্দু সরে গিয়েছে ডি বিন্দুর উপর। এ সকল বিন্দু একই মাপ বরাবর একই দূরত্ব সিডি পরিমাণ সরে গেছে। এটি হলো চলন গতির উদাহরণ। তুমি যদি কম্পিউটার টেবিলকে এ বিন্দু থেকে বি বিন্দুতে সরিয়ে নিতে চাও, সেক্ষেত্রে বি বিন্দুতে সরিয়ে নিয়ে গেলে সেটাকে আমরা চলন গতি উদাহরণ হিসেবে বলতে পারি। জেট বিমানের গতি একটি চলন গতির উদাহরণ। সুতরাং আমরা বলতে পারি চলন গতি হলো সেই গতি যেখানে কোনো বস্তু এমনভাবে চলে যে সকল কণা বা বিন্দু একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে। এবার একটি কাজের মাধ্যমে এই বিষয়টি আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে। একটি ইট সংগ্রহ করো, তোমার শ্রেণীকক্ষের টেবিলের উপর ইটটি একটি নির্দিষ্ট বিন্দু এতে রাখো, চক দিয়ে দাগ দিয়ে ইটের সামনের ও পিছনের প্রান্ত টেবিলের উপর চিহ্নিত করো। এখন বস্তুটিকে সামনের দিকে ঠেলে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত নিয়ে যাও। এবার টেবিলে চিহ্নিত ইটের সামনের প্রান্ত থেকে ইটের নতুন অবস্থানের সামনের প্রান্ত এবং শেষ প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত মেপে দেখো। দেখা যাবে দুটি দূরত্বই সমান। এরকম মধ্যবিন্দু থেকে মধ্যবিন্দু মাপলে দূরত্ব একই পাওয়া যাবে। টেবিলের ড্রয়ারের গতি, ঢালু তল দিয়ে কোনো বাক্স পিছলে পড়ার গতি, লেখার সময় হাতের গতি, এগুলো সবই চলন গতি। চলন গতিকে আবার দুই ভাগে ভাগ করা যায়: সরলরৈখিক গতি এবং বক্রগতি। যখন আমরা লিখি তখন আমাদের হাতের লেখা কখনো সোজাসুজি হয়, আবার কখনো সামান্য বেঁকে যায়। তাহলে আমরা বলতে পারি যে যখন কোনো বস্তু সরলরেখা বরাবর চলে তখন একে সরলরৈখিক গতি বলে, আবার কোনো বস্তু যখন বক্রপথে চলে তখন তাকে বক্রগতি বলা হয়। চিত্রে আমরা হাতের লেখা দেখতে পাচ্ছি, একদম স্ট্রেট বা সোজা পথে রয়েছে। এটা একটি চলন গতির উদাহরণ। একটি প্রাইভেট কারকে আমরা দেখতে পাচ্ছি এ থেকে বি বিন্দুতে যাচ্ছে, এটিও একটি চলন গতির উদাহরণ। এবং এই প্রাইভেট কারটি আঁকাবাঁকা পথে চলে যাচ্ছে, এটি একটি বক্রগতির উদাহরণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরের যে গতি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঘূর্ণন গতি। তোমরা শ্রেণীকক্ষের সিলিং ফ্যানের গতি লক্ষ্য করো। চিত্রটি দেখো, এখানে ঘূর্ণায়মান বৈদ্যুতিক পাখার ব্লেডের ঘূর্ণনের ফলে ক বিন্দু ক প্রাইম বিন্দুতে গিয়েছে, খ বিন্দু খ প্রাইম বিন্দুতে গিয়েছে এবং গ বিন্দু গ প্রাইম বিন্দুতে স্থানান্তরিত হয়েছে। পাখার সকল বিন্দু একই পথে চলেনি, কিন্তু প্রতিটি বিন্দু পাখার কেন্দ্রের চারদিকে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্তাকার পথে চলেছে। পাখার এই গতি হলো ঘূর্ণন গতির উদাহরণ। বৈদ্যুতিক পাখিয়ে তোমরা এই ঘূর্ণন গতি পর্যবেক্ষণ করতে পারো। একটি কাজের মাধ্যমে এই গতিটির উদাহরণ তোমাদের কাছে আরও সুস্পষ্ট হবে। স্কুলের মাঠে যাও, বাঁশের খুঁটিটি শক্ত করে মাটিতে পোতো, এক হাত দিয়ে বাঁশটি শক্ত করে ধরে বাঁশের চারদিকে ঘুরতে থাকো। এই গতি হলো ঘূর্ণন গতির উদাহরণ। অথবা নুড়ি পাথর যদি সুতার সাহায্যে বেঁধে চারদিকে হাতের মাধ্যমে ঘোরাও, তাহলে যে গতি পাবে সেটি হচ্ছে একটি ঘূর্ণন গতির উদাহরণ। এছাড়াও আমাদের সোলার সিস্টেমে সূর্যকে পৃথিবী অতিক্রম করছে এই ঘূর্ণন গতির একটি উদাহরণ। এবং সার্কুলার ওয়ে বা চক্রাকার জায়গায় যদি কোনো গাড়ি বারবার মুভ করে বা নড়তে থাকে, তাহলে সেই গতিটাও আমরা ঘূর্ণন গতির উদাহরণ হিসেবে বলতে পারি। আরও একটি উদাহরণ হচ্ছে ঘড়ির কাঁটার গতি। ঘড়ির কাঁটার চারদিকে যে একটি বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে, এটাও একটি ঘূর্ণন গতির উদাহরণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘূর্ণন গতির পরবর্তী যে গতি রয়েছে সেটি হচ্ছে ঘূর্ণন চলন গতি বা জটিল গতি। এই গতিটি বোঝার জন্য তোমরা সাইকেলের চাকার গতি লক্ষ্য করতে পারো। সাইকেলের চাকা ঘুরতে ঘুরতে অগ্রসর হয় বা পথ চলে। এই গতির যেমন ঘূর্ণন আছে তেমন চলন আছে। এই গতিকে ঘূর্ণন চলন গতি বা জটিল গতি বলে। গড়িয়ে যাওয়া বলের গতি,
ড্রিল মেশিনের গতি হলো ঘূর্ণন চলন গতির উদাহরণ। তোমরা একটি কাজ করতে পারো, স্কুলের মাঠে কোনো বন্ধুকে সাইকেল চালাতে বলো, সাইকেল চলার সময় এর চাকার গতি লক্ষ্য করো, তাহলে তোমরা সহজেই ঘূর্ণন জটিল গতি বিষয়টি বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে দেখতে পাচ্ছ চাকা দুটি কি করছে? ঘুরছে। চাকা কিসের চারদিকে ঘুরছে? চাকা কোনো দূরত্ব অতিক্রম করছে কি? চাকা দুটি এদের কেন্দ্রবিন্দুর চারদিকে ঘুরতে থাকে এবং প্রতিবারই কিছুটা দূরত্ব অতিক্রম করে। এখানে ঘূর্ণন গতি ও চলন গতি একসাথে কাজ করে। এই গতি ঘূর্ণন চলন গতির একটি উদাহরণ। চিত্রে লক্ষ্য করো, প্রাইভেট কারের গাড়ি চাকাটা যে ঘুরছে, এই চাকার গতিটা হচ্ছে ঘূর্ণন গতি, কিন্তু প্রাইভেট কার সামনে চলে যাচ্ছে, এই গতিটা হচ্ছে চলন গতি। তাহলে দুটো একসাথে আমরা এটাকে বলতে পারি ঘূর্ণন চলন গতি বা জটিল গতি। এখানে শিক্ষার্থী বন্ধুরা সাইকেল চালাচ্ছেন, এটাও হচ্ছে ঘূর্ণন চলন গতির একটি উদাহরণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গতির পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে পর্যাবৃত্ত গতি। আমরা পর্যাবৃত্ত গতি বলতে কি বুঝি? ঘড়ির কাঁটার গতি লক্ষ্য করো, সেকেন্ডের কাঁটাটি প্রতি 1 মিনিটে একবার এর কেন্দ্রবিন্দুর চারদিকে ঘুরে আসে। কাঁটাটি বারবার একটি পথে ঘুরছে, অর্থাৎ এর গতির পুনরাবৃত্তি ঘটছে। এ ধরনের গতি হলো পর্যাবৃত্ত গতি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার 4 পাক দৌড়ের কথা নিশ্চয়ই মনে আছে। মনে করো তুমি মাঠের এক কোণায় দাঁড়িয়ে আছো, 4 পাক দৌড়ের একজন প্রতিযোগী তোমাকে একই দিকে 4 বার অতিক্রম করে যাবে। এটাও কিন্তু পর্যাবৃত্ত গতির উদাহরণ। ঘড়ির কাঁটার গতি, পাক দৌড়ের গতি, বৈদ্যুতিক পাখার গতি হলো পর্যাবৃত্ত গতির উদাহরণ। সুতরাং কোনো গতিশীল বস্তু যদি একই পথ বারবার অতিক্রম করে তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। আমরা উদাহরণের মাধ্যমে চিত্রের সাহায্যে উদাহরণটি আরও পরিষ্কার হতে পারে, যে আমরা দেখতে পাচ্ছি রানিং ট্র্যাকে সার্কুলার ওয়েতে কিছু বাচ্চারা দৌড়াচ্ছে। তাহলে তারা বারবার একই পথে একটি নির্দিষ্ট দূরত্ব রেখে কেন্দ্রের সাথে বারবার তারা দৌড়াবে। এই গতিটাও হচ্ছে পর্যাবৃত্ত গতির উদাহরণ। এবং আমাদের সোলার সিস্টেমে পৃথিবীকে যে চাঁদ পরিভ্রমণ করছে, এটাও একরকম পর্যাবৃত্ত গতির উদাহরণ। এছাড়াও ঘড়ির কাঁটার গতি, এটাও একটি পর্যাবৃত্ত গতির উদাহরণ। এবং আমাদের হৃৎপিণ্ডে যে গতি রয়েছে, এটাও একটি পর্যাবৃত্ত গতির উদাহরণ। এবং দোলনায় দোল খাওয়া, দোলনায় দোল খাওয়া এটাও একটি পর্যাবৃত্ত গতির উদাহরণ। আরেকটি কাজের মাধ্যমে তোমরা এই গতিটা আরও ভালোভাবে বুঝতে পারো। বিদ্যালয়ের মাঠে যেতে পারো, তুমি এক জায়গায় দাঁড়াও, তোমার কোনো বন্ধুকে তোমার হাত ধরতে বলো, অপর বন্ধুকে বলো তোমাদের দুইজন হতে সমদূরত্বে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে। তুমি তোমার জায়গায় স্থির দাঁড়িয়ে থাকো এবং তোমার বন্ধুকে তোমার চারপাশে ঘুরতে বলো। তোমার হাত ধরা বন্ধু তোমাদের পাশে দাঁড়িয়ে থাকা বন্ধুকে একই পথে বারবার অতিক্রম করছে। এই গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। এভাবে তোমরা দৈনন্দিন অভিজ্ঞতা থেকে আরও অনেক পর্যাবৃত্ত গতির উদাহরণ পেতে পারো, সেগুলো অবশ্যই খাতায় লিপিবদ্ধ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসের প্রতিটা বিষয়ে আশা করি মন দিয়ে শুনেছ। আজকের এই ক্লাসের বিষয়গুলো বারবার প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করবে এবং অবশ্যই তোমার বাড়ির কাজগুলো সুন্দরভাবে করবে। আজকের বাড়ির কাজ স্থিতি ও গতি বলতে কী বোঝায় এবং বিভিন্ন প্রকার গতি সম্পর্কে সংক্ষেপে লিখো। এই বাড়ির কাজটি আলাদা খাতায় ডেট দিয়ে সুন্দরভাবে লিখে রাখবে এবং স্কুল খোলার পরে তোমাদের শিক্ষককে বাড়ির কাজ দেখাবে এবং এই বাড়ির কাজের মার্ক ধারাবাহিক মূল্যায়নের মার্ক হিসেবে তোমাদের পরীক্ষার মূল মার্কের সাথে যুক্ত হবে। তোমাদের কোনো মতামত থাকলে সেটা আমাদেরকে ইমেলের মাধ্যমে জানাতে পারো অথবা ফেসবুক পেজে কমেন্ট করেও জানাতে পারো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকো। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।